পার্লামেন্টে যায় ঘুরে বেড়াবে, পার্লামেন্টে যায় বিড়ি খাবে। হ্যাঁ, আপনি কি দেখেছেন যে বঙ্গভবন শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন, এই গণভবনটি কার? বাংলাদেশের জনগণের। সেখান থেকে মুরগি থেকে, মাছ থেকে, চাল থেকে, ডাল থেকে এমন কোন জিনিস আছে যে তারা চুরি করে নেয় নাই? বাথরুমের বদনা কমর পর্যন্ত এদের থেকে মুক্তি পায় নাই। তাহলে আপনি বোঝেন যে দেশে এই চরিত্রের মানুষ যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে রাষ্ট্রের চরিত্রটা কি হবে, রাষ্ট্রটা কোথায় যাবে? একটা বৈধ সরকারকে যখন আপনি অবৈধ ঘোষণা করেন, অবৈধ করেন, তাহলে আপনার এই কাজটা কিন্তু ভয় ডেফিনিশন। অন্যরা আপনাকে যদি দায় মুক্তিও দেয়, কোনোদিন যদি শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার বা কোনো পজিটিভ ধারার গভর্নমেন্ট যদি আবার আসে, তাহলে কিন্তু তাদের এই বিচারের মুখোমুখি হতে হবে। একটা বিষয় হচ্ছে কি, ডক্টর ইউনূসের বয়স হচ্ছে 84 বছর। তো এখন এই 84 বছর বয়সে যে এইরকম জায়জামেলা শেষ করে করে আবার একটা বৈধ গভর্নমেন্ট, সুস্থ গভর্নমেন্ট দেশে ফিরতে ফিরতে ডক্টর ইউনূস বেঁচে থাকবেন কিনা সেটা আমরা জানি না। যদি বেঁচে থাকেন, আমরাও যদি বেঁচে থাকি, তাহলে কিন্তু আমরা দেখব এই বাংলার মাটিতে কিন্তু বিচার হয়েছে। কেন আমি বলছি, আশাবাদ ব্যক্ত করছি, শোনেন। 1975 সালে বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, তারা বুক উঁচিয়ে বলেছিল এই বাংলার জমিনে আমাদের বিচার হবে না। দায় মুক্তি নিয়েছিল, পৃথিবীর বহু দেশে গিয়ে পালিয়েছিল। কিন্তু 1996 সালে জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর আমরা কিন্তু প্রচলিত ধারায় সেই বিচারটি করেছি। একে একে আমরা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছি, যতজনকে পেরেছি। তারপরে আরেকটি বিষয় আপনি দেখেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ শহীদ এবং 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতাকে যারা বুলুণ্ঠিত করেছে, তাদের বিচার এই বাংলার জমিনে কেউ করেনি। 1914 সালের আগে, 12 সালের আগে আমরা অনেক বছর পর হলেও আমরা ট্রাইব্যুনাল করে আইনের ভিত্তিতে প্রমাণ করেছি আমরা যে হ্যাঁ, অপরাধ যত বড়ই হোক, অপরাধী যত শক্তিশালী হোক, আইনের কাছে, আইনের চেয়ে কেউ বড় নেই, সেই বিচারটি হয়েছে। সুতরাং এখনো যা হচ্ছে, যা অন্যায় হচ্ছে, যদি সেটা অন্যায় হয়, আইন যদি সেটাকে অন্যায় হিসেবে মনে করে, সেটার বিচারও আমরা যদি বেঁচে থাকি এই বাংলার জমিনে আমরা দেখব বলে আমরা মনে করি। আইন হচ্ছে যে কোনো একটা মামলায় বিচারিক যে প্রক্রিয়া, এই বিচারিক প্রক্রিয়ায় একটা অপরাধ যিনি সংগঠন করেছেন বলে আপনি দাবি করছেন, সেটা আপনাকে প্রমাণ করতে হবে বিয়ন্ড ডাউট। অর্থাৎ এই ঘটনার সাথে যাকে অভিযুক্ত করা হয়েছে তিনি সরাসরি জড়িত। প্রত্যক্ষ সাক্ষী এবং প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণ করা না যায়, তাহলে এই মামলাগুলোর কোনো ভবিষ্যৎ নেই। আপনাকে বলি, যেই মানুষটা, যেমন সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে, হত্যা মামলা। সাকিব আল হাসান ওই হত্যা মামলা যে সময় হয়, ওই সময়টাতে কানাডাতে উনি ক্রিকেট খেলতেছিলেন একটা ইয়েতে। তাহলে এখন আপনি বোঝেন যে হত্যা মামলার মতো যেই মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, সেই রকম গায়েবী মামলাও হয়ে যাচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে। মানে পত্রিকার সম্পাদক, সিনেমার নায়ক, টেলিভিশনের গায়ক, এমন কেউ বাদ নাই, অথবা ভিখিরি। আপনি চেন্নাইতে ছিলেন, আপনার মাকে নিয়ে আপনি চেন্নাইতে হসপিটালে যখন ঘোরাফেরা করতেছেন, তখন বাংলাদেশে খুন খারাপি হচ্ছে, সেটার জন্য আপনার মামলা। আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে 22 বছর লন্ডনে থাকি। এই 22 বছরের লন্ডনে থাকি, আমার ফ্যামিলির মানুষরা বাংলাদেশে থাকেন, তাদের জন্য একটি বাড়ি করেছিলাম। সেই বাড়িটিতেও এই দুর্বৃত্তরা হামলা করেছে, আক্রমণ করেছে। এখন দেখেন, কারো ক্ষতি বেশি হয়েছে, কারো কম হয়েছে, কিন্তু এই যে আক্রমণ, ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চাদের চিৎকার, হাহাকার, তারা আওয়ামী লীগের কোনো বড় নেতা ছিলেন না কেউ, তারা কেউ এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, অথবা ইউনিয়ন লেভেলের একটা মেম্বারও ছিলেন না। তার মানে তারা সাধারণ আওয়ামী লীগের সমর্থক। আর আমি নিজেও গত 22 বছরের ভিতরে কখনো 1 মাস একটানা গিয়ে বাংলাদেশে থাকতে পারিনি। তার মানে সন্ত্রাস, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, এর কোনো কিছুর সাথে কোনোভাবেই আমরা কোনো দিনও
জড়িত ছিলাম না বা থাকার সম্ভাবনাও ছিল না, সেই জায়গায় আমাদের উপরেও যখন আক্রমণ হয়, তাহলে আপনি বুঝতে পারেন যে যারা বাংলাদেশে ছিল বা বিভিন্ন দায়িত্ব পালন করেছে তাদের কি পরিমাণ নির্যাতন। এই যে জাস্টিস মানিক, তার কোনো রায়, তার কোনো কর্মকাণ্ড, তার কোনো কথাবার্তা যদি আপনি মনে করেন যে আইনে শাস্তিযোগ্য অপরাধ, আপনি তাকে আইনের আওতায় নিয়ে আসেন, তাকে শাস্তি দেন। তাকে আপনি রাস্তায় ধরে পিটাচ্ছেন। সুপ্রিম কোর্টের মতো একজন বিচারপতিকে আপনি মানে তার নাম ধরে ব্যঙ্গ করে কথা বলছেন। পুলিশ পহরায় তাকে যখন কোর্টে নিয়ে গেছে, সেখানে তাকে নির্মমভাবে প্রহার করেছে। তিনি বেঁচে আছেন কিনা আমরা জানি না, বলছেন উনি বেঁচে আছেন, কিন্তু আসলে তার পরিবারের পক্ষ থেকে ইনি বেঁচে আছেন, উনাকে দেখা হয়েছে এরকম কোনো তথ্য এখনো আমরা জানি না আসলে উনি বেঁচে আছেন কিনা। তাহলে আপনি দেখেন যে কতটা মানে প্রতিশোধ পরায়ণ, আইনের নামে কি জঘন্যতম কর্মকাণ্ড বাংলাদেশে হচ্ছে। ছিল উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আপনি জানেন কিনা 111 সরকার যখন আসে তখন ডক্টর ইউনূস কিন্তু একটি রাজনৈতিক দল গঠন করেছিল, কিং পার্টি হতে চেয়েছিলেন। পরবর্তীতে কিন্তু 111 যারা কারিগর ছিল তারা কিন্তু উনাকে সমর্থন দেননি। সমর্থন না দেওয়ার পরে সংবাদ সম্মেলন করে উনি এইভাবে হাত দিয়ে কান ধরে মানুষের কাছে বলে গেছেন যে এই রাজনীতি আমার জন্য না, আমি রাজনীতি থেকে ইস্তেফা দিলাম, আমি আর জীবনে রাজনীতিতে ফিরে আসবো না। এটা কারোর চাপে পড়ে নয়, কিন্তু তিনি স্বেচ্ছায় বলেছিলেন। পরবর্তীতে উনি এখন এই প্রধান উপদেষ্টা নামে অবৈধ সরকারের প্রধান হয়ে রাজনীতিতে কিন্তু আবার আসলেন। আপনি খেয়াল করে দেখবেন যে রাষ্ট্র মানেই হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। এই রাজনৈতিক প্রতিষ্ঠানে যদি রাজনীতিবিদ না থাকে, রাজনীতি না থাকে, তাহলে এটা রাষ্ট্র হতে পারে না। বাংলাদেশকে এখন যে পর্যায়ে রাখছে এটা একদম অকার্যকর একটা রাষ্ট্র হিসাবে তারা অবৈধ দখলদার হিসেবে ক্ষমতা চালাচ্ছে। ছেলেমেয়েগুলো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে বলেছে। আপনি দেখেন এই গতকাল না পরশু যেন একটা সাক্ষাৎকার দেখতেছিলাম, এক বর্ণ ইংলিশ পর্যন্ত বলতে পারে না। আপনি দেখেন আজকে এই গ্লোবাল কনসেপ্টের যুগে, গ্লোবালাইজেশনের যুগে ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় ইংলিশে কথা বলছে, চালাচালি হচ্ছে সবকিছু। দেখেন বেশিরভাগ পোস্ট ইংলিশে, কিন্তু এই সব উপদেষ্টা একটা জিনিস খেয়াল করেন, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ। কোন ছাত্র বাংলাদেশের বর্তমান নয়, বাংলাদেশের ভবিষ্যৎ। তাদেরকে বর্তমানে টেনে এনে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ছাত্ররা কিন্তু আন্দোলন করেছে 1971 সালে, 1969 সালে, 1952 সালে, 1963 সালে। ছাত্রদের আন্দোলনের কিন্তু ঐতিহ্য আছে, আন্দোলন করতে পারে, কিন্তু কোনো আন্দোলন করেই কিন্তু ছাত্র মসনদে বসেন নাই। পৃথিবীর কোনো দেশে এখন বাংলাদেশের বাদ দিলেও 193টি রাষ্ট্র জাতিসংঘের সদস্যভুক্ত আছে। আপনি আমাকে একটি রাষ্ট্রের নাম বলেন যে দেশে এরকম আন্দোলন করে ছাত্ররা ক্ষমতা দখল করে ফেলছে, ছাত্ররা যায় মানুষকে মারছে, এখানে যায় দখল করছে, ওখানে যায় দখল করছে, ওই আনসার বিদ্রোহ হবে, সেখানে যায় মানে পার্লামেন্টে যায় ঘুরে বেড়াবে, পার্লামেন্টে যায় বিড়ি খাবে। হ্যাঁ, আপনি কি দেখেছেন যে বঙ্গভবন শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন, এই গণভবনটি কার? বাংলাদেশের জনগণের। সেখান থেকে মুরগি থেকে, মাছ থেকে, চাল থেকে, ডাল থেকে এমন কোন জিনিস আছে যে তারা চুরি করে নেয় নাই? বাথরুমের বদনা কমর পর্যন্ত এদের থেকে মুক্তি পায় নাই। তাহলে আপনি বোঝেন যে দেশে এই চরিত্রের মানুষ যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে রাষ্ট্রের চরিত্রটা কি হবে, রাষ্ট্রটা কোথায় যাবে? বর্তমানে বাংলাদেশের সরকার কি, বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট নামে যেটা চলছে, এটার আসলে বৈধতা কি? বাংলাদেশের যেই কোনো আইনের ভিত্তি, যেই কোনো আইনের বৈধতা, যেই কোনো আইন এটা কার্যকর হবে কিনা সেটা ডিপেন্ড করে আমাদের কনস্টিটিউশনের উপরে। আমাদের বাংলাদেশের একটা স্বাধীন দেশের একটা কনস্টিটিউশন আছে, পিপল রিপাবলিক অফ বাংলাদেশের। এই সংবিধানটি 1972 সালে প্রণীত হয়েছে। বিভিন্ন সময়ের প্রয়োজনে এটা অ্যামেন্ডেড হয়েছে। এখন পর্যন্ত এটাই হচ্ছে বাংলাদেশের প্রজাতন্ত্রের বৈধ আইনের ভিত্তি।
সুতরাং এই আইনে যা বলা আছে তার বাইরে গিয়ে যদি কেউ নিজেকে সরকার দাবি করে, সরকার প্রধান দাবি করে, উপদেষ্টা দাবি করে, এটার কোনো আইনি ভিত্তি নেই। যদি কোনো বৈধ গভর্নমেন্ট থাকে, অর্থাৎ বাংলাদেশের কনস্টিটিউশনের ভিত্তিতে কোনো সরকার হয়, সেই সরকার চাইলে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে পারবে। সুতরাং ডক্টর ইউনূসের যে সরকার, ডক্টর ইউনূসকে কেন্দ্র করে যে সরকার গঠিত হয়েছে, এটি বাংলাদেশের আইন অনুসারে, অর্থাৎ সংবিধান অনুসারে, প্রচলিত সংবিধান অনুসারে সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ সরকার। কেন বলছি আপনাকে বলি, আপনি যদি বাংলাদেশ কনস্টিটিউশনের 57 অনুচ্ছেদে যান, সেখানে কি বলা আছে যে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী যদি, নির্বাচিত প্রধানমন্ত্রী যদি সরকারের পদ থেকে, অর্থাৎ তার পদ থেকে পদত্যাগ করেন, অথবা উনি যদি সংসদে আস্থা হারান, অথবা একজন মানুষ তো মারাও যেতে পারেন, কোনোভাবে যদি উনার পদ শূন্য হয়, তাহলে দুইটা ইস্যু, একটা হলো উনি বেঁচে থেকে যদি পদ শূন্য হয়, আর একটা হলো উনি মারা যাওয়ার পর যদি পদ শূন্য হয়। বেঁচে থাকার পর যদি পদ শূন্য হয়, উনি যদি পদত্যাগ করেন, অথবা ওনাকে যদি বাধ্য করে পদত্যাগ করানো হয়, অথবা সংসদ কর্তৃক যদি তিনি অপসারিত হন, তাহলে পরবর্তীতে একজন প্রধানমন্ত্রী নিয়োগ হওয়ার আগ পর্যন্ত উনি ওই পদে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবেন। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, এবং ধরলাম আমরা জানি না যে উনি নিজে পদত্যাগ করেছেন নাকি তাকে বল প্রয়োগ করে পদত্যাগ করানো হয়েছে। উনি স্বেচ্ছায় পদত্যাগ করুন অথবা বল প্রয়োগ করে পদত্যাগ করানো হোক, উনি কিন্তু পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং আজকেও তিনি, এই আজকে 2024 সালের 30শে অগস্ট উনি কিন্তু এখনো প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত, একটা সময়ে বাংলাদেশের কনস্টিটিউশনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটা বিধান ছিল। সেই বিধানটি সংসদে, বাংলাদেশের নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে সংসদে সেটি গৃহীত করা হয়েছে। কিসের আলোকে? বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি মামলার আলোকে। সুতরাং সেই বিধানটি আর বাংলাদেশে এখন নেই। যেহেতু সেই বিধানটি বাংলাদেশে নেই, সেহেতু কোনোভাবেই বর্তমানে এই সরকার বৈধ সরকার নয়। এক। দ্বিতীয় আরেকটি বিষয় আছে যে এই অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছে বা যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, তাদের কি হবে? সংবিধানের 142 অনুচ্ছেদে কিভাবে কোনো কিছু সংযোজন বিযোজন করতে গেলে, অর্থাৎ আমাদের আইন যেটা আছে, কনস্টিটিউশনকে যদি বদলাতে হয়, কারা বদলাতে পারে? তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। তারা কি আমাদের বাংলাদেশের আইনের ভিত্তিকে কি তিনি বদলাতে পারেন? পারেন না। কেন পারেন না? কারণ বদলাতে হলেও পার্লামেন্ট লাগবে, অর্থাৎ জনগণের উইশ হচ্ছে পার্লামেন্ট।